সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরিষাবাড়ি অনার্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রাজীব বসাক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সরিষাবাড়ি অনার্স কলেজ, সরিষাবাড়ি, জামালপুর। দ্বিতীয় অধ্যায়ের ইতিমধ্যে আমি কয়েকটি লেকচার তৈরি করেছি। আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের যে লেকচারটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কিং এই পার্ট থেকে বোর্ড ফাইনালে প্রায় সময় কোশ্চেন দেখা যায়, সেজন্য এই পার্টটাকে আমরা একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা যা শিখব: কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, ব্যবহার ও উদ্দেশ্য সম্পর্কে জানব, কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে সম্যক ধারণা লাভ করব, নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান বা স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পর্কে জানব। শুরুতে আমরা জেনে নেই নেটওয়ার্কের ধারণা। নেটওয়ার্কটা কি? কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে আন্তঃসংযুক্ত, মানে আন্তঃসংযুক্তকে ইংরেজিতে বলা ইন্টারকানেক্টেড কম্পিউটার ও সংশ্লিষ্ট ডিভাইস দ্বারা খুব সহজে তথ্য বিনিময় এবং রিসোর্স শেয়ার করতে পারে। অর্থাৎ নেটওয়ার্কের হচ্ছে দুই ভাগ কম্পিউটারের মধ্যে এক ধরনের সংযোগ, যার মাধ্যমে এরা একে অপরের সাথে তথ্য বিনিময় এবং রিসোর্স শেয়ার করতে পারে। অর্থাৎ নেটওয়ার্ক ছাড়া মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা স্থানান্তর করা কখনোই সম্ভব না। সেজন্য নেটওয়ার্ক একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার ও উদ্দেশ্য: তথ্য বিনিময়। অর্থাৎ তথ্য বিনিময় মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য বিনিময়। হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং, সফটওয়্যার রিসোর্স শেয়ারিং, সফটওয়্যারের বিভিন্ন রিসোর্সগুলো শেয়ারের ক্ষেত্রেও কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার হয়ে থাকে। তথ্য সংরক্ষণ, অর্থাৎ তথ্য সংরক্ষণ করার ক্ষেত্রেও কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ আমরা তথ্য বর্তমানে বিভিন্ন ক্লাউড স্টোরেজে তথ্যগুলো সংরক্ষণ করে থাকি, আর তথ্য সংরক্ষণ করার জন্য কিন্তু অবশ্যই নেটওয়ার্কের আশ্রয় নিতে হবে। ঠিক আছে। তথ্য সুরক্ষা, কেননা তথ্য মানে ইন্টারনেটে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো কিন্তু সুরক্ষা অবশ্যই রাখতে হবে। যদি কম্পিউটার নেটওয়ার্ক যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু তথ্য সুরক্ষা না হতে পারে। আর মেসেজ আদান প্রদান, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ইজিলি মেসেজ আদান প্রদান করতে পারি। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ, এটা হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে। এছাড়া কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ আছে মালিকানা অনুসারে, পাবলিক নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক। কিন্তু আমরা এটা পড়বো না, কিন্তু আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে। অর্থাৎ মানে ভৌগোলিক বিস্তৃতি মানে হচ্ছে বিভিন্ন জায়গা, মানে কতটুকু জায়গায় কাভারেজ করবে বা আর কতটুকু জায়গায় কাভারেজ করতে পারবে না, এরকম ভিত্তি করে আমরা কম্পিউটার নেটওয়ার্ককে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যাকে সংক্ষেপে বলা হয় প্যান। আরেকটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে বলা হয় ল্যান। আরেকটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যাকে বলা হয় সংক্ষেপে ম্যান। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যাকে সংক্ষেপে বলা হয় ওয়ান। ঠিক আছে। এখন আমরা দেখব প্রথমে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে হচ্ছে প্যান। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান হলো এমন একটি কম্পিউটার নেটওয়ার্ক যেটি পার্সোনাল কম্পিউটার ডিভাইসসমূহের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ওয়্যারলেস ইউএসবি, ব্লুটুথ অথবা জিগবি। অর্থাৎ আমি আমার কম্পিউটারে, মানে আমার ব্যক্তিগত কম্পিউটারে যে মানে নেটওয়ার্ক ব্যবস্থা ব্যবহার করে থাকি, যে নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে আমি ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হতে পারি, সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটার ব্যাপ্তি হচ্ছে 10 মিটারের মধ্যে। ঠিক আছে। মানে এখানে বৈশিষ্ট্য হচ্ছে কি, খরচ তুলনামূলকভাবে কম, তার পার্সোনাল কম্পিউটার ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়, দ্রুত আদান প্রদান করা যায় ডেটা। এই ধরনের নেটওয়ার্ক যে কোনো জায়গায় তৈরি করা যায়। অর্থাৎ আমি আমার বাড়িতে তৈরি করতে পারি, আমার অফিসেও তৈরি করতে পারি, বা যে কোনো জায়গায় এটা তৈরি করতে পারি। কম্পিউটার বাসসমূহ যেমন ইউএসবি বা ফায়ারের মাধ্যমে তার দ্বারা যুক্ত করা যায়, অথবা ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি দ্বারা একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা ওয়াই প্যান তৈরি করা সম্ভব। অর্থাৎ প্যান হচ্ছে কম দূরত্বে মানে যদি আমরা কোনো কিছু ব্যবহার করতে চাই,
মানে কম দূরত্বে যদি কোনো নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলতে চাই সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ এটা ব্যক্তিগত কম্পিউটারে যে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা যায় তাকে আমরা বলতে পারি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে যাকে আমরা ল্যান বলতে পারি, ক্ষুদ্র অঞ্চলের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ, শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো যুক্ত হয়। আরেকটি হচ্ছে উপাত্ত স্থানান্তরের হার সাধারণত 10 থেকে 1000 মেগাবিট পার সেকেন্ড, অর্থাৎ উপাত্ত মানে কি ডেটা, মানে ডেটা স্থানান্তরের হার হচ্ছে 10 থেকে 1000 মেগাবিট পার সেকেন্ড। এই নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজসাধ্য ও ব্যয়বহুল নয়। ঠিক আছে, আমরা যে মানে নেটওয়ার্কটা দেখলাম সেটা হচ্ছে ল্যান, অর্থাৎ কোনো অফিসিয়াল বিল্ডিংয়ে, এটা হতে পারে কোনো অফিস বা কোনো ল্যাব প্রতিষ্ঠানে যে নেটওয়ার্কের মাধ্যমে মানে অনেকগুলো কম্পিউটারকে যুক্ত করা যায় সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা শুধুমাত্র একটা অফিসিয়াল বিল্ডিং বা ল্যাবের ভিতর হতে পারে। ঠিক আছে, এটার ব্যাপ্তিটা সম্ভবত 10 থেকে 100 মিটারের মধ্যেই হবে, এর বাইরে হবে না। ঠিক আছে, আর একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে সংক্ষেপে বলা হয় ম্যান। ঠিক আছে, এটা কোনো বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে বিস্তৃত কম্পিউটার সমূহের মধ্যে স্থাপিত নেটওয়ার্ককে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। অর্থাৎ মানে আমরা প্যান পড়েছিলাম শুধু ব্যক্তিগত কম্পিউটারে, ঠিক আছে, ল্যান ছিল একটা অফিসিয়াল বিল্ডিং এর মধ্যে, কিন্তু একটা বড় শহরের মধ্যে যদি কোনো নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা প্যানও পারবো না, ল্যানও পারবো না, সেক্ষেত্রে আমাকে করতে হবে কি ম্যান, মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের বৈশিষ্ট্য কি কি? ম্যানের বিস্তৃতি 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত হতে পারে, ল্যানের চেয়ে দ্রুত গতির, খরচ তুলনামূলকভাবে কম, তারপরে কি বেশি পরিমাণে তথ্য আদান প্রদান করা যায়। এখানে আমরা ল্যান এবং ম্যানের পার্থক্য দেখি। ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যানের হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ল্যানের মালিকানা সাধারণত কোনো একক ব্যক্তি বা কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে হতে পারে, মানে ল্যানের মালিকানা কোনো একটা ব্যক্তি হতে পারে বা কিছু সংখ্যক লোকের একটা গ্রুপ হতে পারে। ম্যানের মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশনে হয়ে থাকে। ঠিক আছে, যেমন মানে একটা আমরা যদি বলি যে ম্যানটা কি, যেমন মোবাইল যে ব্যবহার করে থাকি, মোবাইলের যে সেবাটা দিয়ে থাকে মোবাইল কোম্পানিগুলো, সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। কেনা এটার মালিকানা কিন্তু একজন একটা কোম্পানি আন্ডারে, যেমন গ্রামীণ ফোনের মানে জন্য আমরা যে সুবিধা পেয়ে থাকি ইন্টারনেট ব্যবস্থা, আমার মোবাইলে কথা বলা, ঠিক আছে, সেটা হচ্ছে ম্যান। ঠিক আছে, এক্ষেত্রে সাধারণত একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে একদল কম্পিউটার নেটওয়ার্কভুক্ত হয়। অর্থাৎ আমি বলছিলাম যে একটা নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসের বা ল্যাবে এই জায়গায় ল্যান ব্যবহার করা হয়। ম্যান হলো কতগুলো ল্যানের সমন্বয় যা একটি পুরো শহর বা বড় আকারে কোনো এলাকাব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক। এটা অনেকগুলো ল্যান সংযোগ হতে পারে ম্যান। ঠিক আছে, ল্যানের গতি কম, আর ল্যানের চেয়ে ম্যানের গতি অবশ্যই বেশি হবে, কারণ এটা বেশি এলাকা কভারেজ করতে পারে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কতগুলো কম্পিউটার বা ল্যানের নেটওয়ার্ক যারা বিভিন্ন দূরত্বে অবস্থিত নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেট হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ একটা শহরকে মানে বড় একটা শহরকে কভারেজ করা যেতে পারে যেটা দূরত্ব 10 থেকে 30 কিলোমিটার, কিন্তু মানে আরো দূরত্বে যদি ডাটা ট্রান্সফার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা কোন নেটওয়ার্ক ব্যবস্থা ব্যবহার করব? সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কেন ব্যবহার করব ওয়াইড এরিয়া নেটওয়ার্ক? কেননা এটার ব্যাপ্তিটা অনেক বেশি। আর আমরা জানি যে ইন্টারনেট হচ্ছে এক ধরনের নেটওয়ার্ক যেটাকে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে পারি, কিনা ইন্টারনেট পৃথিবী সমস্ত জায়গা জুড়ে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, সেজন্য ইন্টারনেট হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ একটা ভৌগোলিক মানে অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না থাকে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেটা বাইরের কোনো দেশেও সেটা কভার করতে পারে যে নেটওয়ার্ক ব্যবস্থা, সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধাটা কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সুবিধাটা আমরা দেখতে পাচ্ছি যে পরিসংখ্যানগত উপাত্ত, পত্রপত্রিকা, বই, চলচ্চিত্র প্রভৃতি সংগ্রহ ব্যবহার করা যায়। ঠিক আছে, কেননা আমরা এখন নেটের মাধ্যমে সংযুক্ত হয়ে বিভিন্ন দেশের পত্রিকা, বই, চলচ্চিত্র এগুলা ইজিলি সংগ্রহ করতে পারতেছি এবং এগুলোকে ব্যবহার করতে পারতেছি। তারপরে কি ইমেলের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে চিঠিপত্র প্রেরণ করা যায়, মানে যে কোনো স্থানে ইজিলি আমরা ইমেল এর মাধ্যমে আমরা যে কোনো জায়গায় চিঠি স্থানান্তর করা
স্থানান্তর করতে পারছি। তারপরে কি ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়। ঠিক আছে, বুলেটিন বোর্ড সম্পর্কে আলোচনা আমরা প্রথমতেই করেছি, সেজন্য আর এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না এখন। আর অনলাইন শপিং করা যায়, আমরা ঘরে বসে শপিং করতে পারি মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে। সর্বোপরি সমগ্র নেটওয়ার্ক বিশ্বকে টেবিলে বসে প্রত্যক্ষ করা যায়। মানে টেবিলে বসে কি, আমি এখানে বসে আছি, এখানে বসে থেকে কি আমি বিশ্বের সবকিছু কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ ঘরে বসে একটা ডেস্কটপে টেবিলের মধ্যে আমরা কম্পিউটার রেখে সবকিছুকে আমরা প্রত্যক্ষ করতে পারছি। অর্থাৎ এইটার কম্পিউটারগুলো দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা। ঠিক আছে, এগুলোর মাধ্যমে সমগ্র কম্পিউটার কিন্তু কম্পিউটার ব্যবহারকারীরা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড হতে পারছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু সম্ভব হচ্ছে। ঠিক আছে, ল্যানের শ্রেণী বিভাগ। ঠিক আছে, নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের ধরনের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। মানে ল্যানকে 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক। এটাকে আমরা সংক্ষেপে একটু আলোচনা করি, তাহলে আমাকে আর বেশি আলোচনা করতে হবে না। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হচ্ছে এখানে একটা সার্ভার থাকবে, ডেডিকেটেড সার্ভার থাকবে, এটা হচ্ছে সার্ভার। আর এর সাথে যুক্ত কম্পিউটারকে বলা হয় ক্লায়েন্ট বা ওয়ার্কস্টেশন। অর্থাৎ যেখানে যে নেটওয়ার্ক ব্যবস্থা একটা ডেডিকেটেড সার্ভার থাকবে এবং সার্ভারের থেকে বিভিন্ন সুবিধা ক্লায়েন্ট পেয়ে থাকবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক বলতে হচ্ছে একটা আমরা এটাকে আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে কোনো ডেডিকেটেড সার্ভার নাই বা কোনো ক্লায়েন্ট নাই। অর্থাৎ এখানে প্রত্যেকেই মানে সমান গুরুত্ব বহন করে। অর্থাৎ ওর যেমন গুরুত্ব ওরও তেমন গুরুত্ব, আবার ওরও যেমন গুরুত্ব ওরও তেমন গুরুত্ব। অর্থাৎ সবারই সমান গুরুত্ব ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। অর্থাৎ এখানে কেউ কারোর চেয়ে বেশি প্রভাবশালী কেউ নয়। ঠিক আছে, অর্থাৎ পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো ডেডিকেটেড সার্ভার থাকবে না, সবাই ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে সমান গুরুত্ব বহন করবে। আর মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক হচ্ছে এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের সম্মিলিত রূপ হচ্ছে মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক। ঠিক আছে, মানে বর্তমানে আমরা হাইব্রিড নেটওয়ার্ককে বেশি ব্যবহার করে থাকি। অর্থাৎ মানে দুটির বৈশিষ্ট্য একসাথে পাওয়া যায়। ঠিক আছে, মানে একটা শুধুমাত্র বৈশিষ্ট্য দিয়ে আমার কাজ হবে না, দুটি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে ওইটা দিয়ে আমরা বেশি কাজ হবে। তাহলে আমরা বর্তমানে বেশি ব্যবহার করে থাকি মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ককে। ঠিক আছে, আর নেটওয়ার্কিং এর মৌলিক উপাদান বা নেটওয়ার্ক স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি, মানে এইসব যন্ত্রপাতি ছাড়া আসলে নেটওয়ার্কিং করা সম্ভব নয়। ঠিক আছে, কি কি, একটা হচ্ছে নিক কার্ড, মানে যাকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যাকে আমরা ল্যান কার্ডও বলতে পারি। যার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার হলো একটি প্লাগ ইন কার্ড যা কম্পিউটারকে নেটওয়ার্ক মুক্ত করে থাকে। অর্থাৎ কম্পিউটারকে যদি নেটওয়ার্কভুক্ত করতে হয় অবশ্যই কিন্তু নিক কার্ড ব্যবহার করতে হবে। সেটা কিন্তু মাদারবোর্ডের স্লটে কিন্তু এটা বসানো থাকে, এটা ছাড়া কিন্তু কখনোই কম্পিউটারে নেটওয়ার্কভুক্ত করা সম্ভব নয়। ঠিক আছে, বর্তমানে তারবিহীন ল্যান্ড কার্ড খুবই সাধারণ। ঠিক আছে, নেটওয়ার্ক কার্ডে 48 বিটের একটি অদ্বিতীয় কোড বা ক্রমিক নাম্বার থাকে, যার কারণে প্রতিটি কার্ড ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ এখানে 48 বিটের মানে নেটওয়ার্ক কার্ডে 48 বিটের একটা অদ্বিতীয় কোড ব্যবহার করা হয়, যার কারণে প্রতিটি কার্ড ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই অদ্বিতীয় ক্রমিক নাম্বারটিকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, এই অ্যাড্রেস ডিফল্টভাবে কার্ডটি রমে সংরক্ষিত থাকে। রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, যেটাকে একবারই রিড করা যায়, যেটাকে ঘন ঘন পরিবর্তন করা যায় না। র্যামকে পুনঃ পরিবর্তন করা যায়, সেজন্য র্যামকে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, মডেম হচ্ছে কি, মডুলেশন শব্দের মো এবং ডিমডুলেশন শব্দের ডেম মিলে হচ্ছে মডেম। অর্থাৎ মডেম হচ্ছে মডুলেশন শব্দের মো এবং ডিমডুলেশন শব্দের ডেম মিলে হচ্ছে মডেম। নেটওয়ার্কিং এর তথ্যাবলী আদান প্রদানের ক্ষেত্রে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ নেটওয়ার্কিং এর ক্ষেত্রে মডেম কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেই। যখন কম্পিউটার হতে ইনফরমেশন মডেমে যায় তখন এটি ইনফরমেশনকে ডিজিটাল বিট হতে অ্যানালগ সিগন্যালকে রূপান্তর করে। ঠিক আছে, যখন কম্পিউটার হতে ইনফরমেশন মডেমে যায় তখন এটি ইনফরমেশনকে ডিজিটাল বিট হতে অ্যানালগ সিগন্যালকে রূপান্তর করে। অর্থাৎ মানে ডিজিটালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হচ্ছে মডুলেশন। ঠিক আছে,
আর যখন আবার কি ডিমডুলেশনটা কি হবে, অ্যানালগ সিগন্যালকে পুনরায় ডিজিটাল বিটে রূপান্তর করা হচ্ছে ডিমডুলেশন। ঠিক আছে, তাহলে আমরা একটু বলি, আবার যখন রূপান্তরিত কম্পিউটার মানে আবার যখন রূপান্তরিত কম্পিউটারে থাকা মানে মানে আবার যখন এই রূপান্তরিত সিগন্যাল অপর প্রান্তে থাকে যে কম্পিউটার, ওই মডেমে যখন গিয়ে পৌঁছায় তখন তা কম্পিউটারের বোধগম্য ডিজিটাল বিটে রূপান্তর হয়। এভাবেই দুটি কম্পিউটারের মধ্যে কি ডাটা ট্রান্সফার বা যোগাযোগ স্থাপন করা সম্ভব। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে যখন কম্পিউটার হতে ইনফরমেশন মডেমে যায়, ঠিক আছে, যখন কম্পিউটার হতে ইনফরমেশন মডেমে যায় তখন কি দেখা যায়, তখন ওই যে ডিজিটাল যে সিগন্যাল ছিল ওটা কি হয়, অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত হয়। ঠিক আছে, অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত হয়, এটা কার মাধ্যমে হয়, এটা হয় মডুলেশনের মাধ্যমে। আবার ওই রূপান্তরিত অ্যানালগ সিগন্যাল পরবর্তীতে অপর প্রান্তে থাকা মডেমে যখন পৌঁছায় তখন এটা আবার কি হয়, ডিজিটাল বিটে রূপান্তরিত হয়। এটাকে বলা হয় ডিমডুলেশন। এইভাবে যে ডাটা ট্রান্সফার হয়ে থাকে সেটা হচ্ছে মডেমের মাধ্যমে, অর্থাৎ মডেমের মাধ্যমে ডিমডুলেশন এবং মডুলেশনের উপর ভিত্তি করে কিন্তু ডাটা ট্রান্সফার হয়ে থাকে। ঠিক আছে, আর মডেম হচ্ছে দুই প্রকার, ইন্টারনাল মডেম যেটা হচ্ছে পিসির মাদারবোর্ডের এক্সপানশনাল স্লটে লাগানো থাকে বা ডিফল্টভাবে যুক্ত থাকে। ঠিক আছে, ইন্টারনাল মডেম মানে কম্পিউটারের মাদারবোর্ডের স্লটেও থাকতে পারে বা ডিফল্টভাবেও যুক্ত থাকতে পারে। আর এক্সটার্নাল মডেম, এটা হচ্ছে ইন্টারনাল মডেম, এই চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্টারনাল মডেম। আর এক্সটার্নাল মডেল হচ্ছে যে মডেম তারের সাহায্যে অথবা তার বিহীনভাবে কম্পিউটারের বাইরে থেকে কাজ করে তাকে এক্সটার্নাল মডেম বলে। আচ্ছা, আমরা ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে আমরা মডেমগুলো কিন্তু বাইরে থেকে কানেকশন দিয়ে নিছি, অর্থাৎ এগুলো হচ্ছে কি এক্সটার্নাল মডেম। অথবা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে যে মডেম আমরা বাইরে থেকে সংযুক্ত করতে পারি সেটা হচ্ছে এক্সটার্নাল মডেম। ঠিক আছে, মডেমের কাজটা কি, মডেম টেলিফোন লাইন, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক ইত্যাদির মাধ্যমে ডাটা আদান প্রদান করে। কোনো কম্পিউটার হতে আগত তথ্যকে মডেম ডিজিটাল বিট হচ্ছে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। আমরা বলছিলাম যে কম্পিউটার হতে আগত তথ্যকে প্রথমে ডিজিটাল বিট হতে অ্যানালগ সিগন্যালকে রূপান্তর করে, একে কি বলা হয়, মডুলেশন বলা হয়। আবার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার কাজকে বলা হয় ডিমডুলেশন, অর্থাৎ আবার পুনরায় ওই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে থাকি, যার মাধ্যমে করা হয় সেটাকে ডিমডুলেশন। ঠিক আছে, সিগন্যালকে মডুলেশন এবং ডিমডুলেশন করা হলো মডেমের কাজ। মানে সিগন্যালকে প্রথমে কি করবে, মডুলেশন করবে, আবার ওই সিগন্যালকে পরে ডিমডুলেশন করবে। অর্থাৎ এইভাবেই মানে মডেমের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়ে থাকে। হাব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হাব, এটা হচ্ছে হাব। ঠিক আছে, আমরা হাব সম্পর্কে আমরা দেখছি যে হাব কি। ঠিক আছে, যে হাবটা এইরকম, হাবের মাধ্যমে আমরা ল্যানের সেগমেন্টগুলোকে কানেকশন দিয়ে থাকি। ঠিক আছে, হাবের সুবিধা কি, হাবের সুবিধা হচ্ছে দাম কম, বিভিন্ন মিডিয়ামকে সংযুক্ত করতে পারে। অসুবিধা কি, নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়, অর্থাৎ নেটওয়ার্কের মধ্যে যে জটিলতা আছে সেই জটিলতাটা বেশি হয়, আর ডেটা আদান প্রদানে বাধার সম্মুখীন হয়। মানে হাব হচ্ছে কম পোর্ট বিশিষ্ট, এটার মধ্যে ডাটা ট্রান্সফার রেটটা কম হয়, সেক্ষেত্রে ডাটা আদান প্রদান মানে হয়, বাধার সম্মুখীন হয়। আর ডাটা ফিল্টারিং সম্ভব হয় না, সহজে ডাটাকে ফিল্টার মানে পরিশুদ্ধ করে, ডাটাকে সহজে পরিশুদ্ধ করতে পারে না। সুইচ, আর এটা হচ্ছে সুইচ, হাব দেখেছিলাম কোনটা, এই যে হাব, দেখো এটা হচ্ছে হাব, এটা হচ্ছে ল্যানের সেগমেন্টগুলোকে আসলে কানেকশন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর সুইচ কি, এই যে সুইচ দেখো ল্যানের চেয়ে কি বলে, হাবের চেয়ে আরো বহু পোর্ট বিশিষ্ট, মানে হাবের চেয়ে আর পোর্ট আরো বেশি পাওয়া যাবে সুইচের মাধ্যমে। ঠিক আছে, আরো বিভিন্ন সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে সুইচের মাধ্যমে। তাহলে আমরা দেখি সুইচের সুবিধা কি, ডেটা আদান প্রদানের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়। ঠিক আছে, ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়। আর সুইচের অসুবিধা কি, হাবের তুলনায় বেশি অবশ্যই, কেন হাব ছিল কম পোর্ট বিশিষ্ট, সেজনের মূল্য ছিল কম, আর সুইচের মূল্যটা বেশি। ডেটা ফিল্টারিং সম্ভব নয়, এটার মধ্যেও ডেটা ফিল্টারিংটা মানে এত সম্ভব না, কিন্তু অবশ্যই এর থেকে ভালো, হাবের থেকে ভালো। আর কনফিগারেশন তুলনামূলক জটিল, হাব একটু সাধারণ কানেকশন পয়েন্ট, আর সুইচের মধ্যে বহু পোর্ট থাকায় বিধায় সুইচ হচ্ছে মানে কনফিগারেশন একটু জটিল। হাব আর সুইচের পার্থক্যটা আমরা ক্লিয়ার করলেই আমরা হাব আর সুইচটা মানে বেসিক ডিফারেন্সটা কি সেটা জানতে পারবো। ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটারে সবগুলো পোর্টে পাঠায়, মানে হচ্ছে হাব হচ্ছে সিগন্যাল প্রাপক কম্পিউটার সে সকল পোর্টে পাঠায়, কিন্তু সুইচ কি করবে, যে প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডাটা প্রাপক কম্পিউটারে সুনির্দিষ্ট পোর্টটিতে পাঠাতে থাকে। অর্থাৎ
হাব হচ্ছে যে ডেটা সিগন্যাল প্রাপক কম্পিউটারে সবগুলা পোর্টে পাঠাবে, আর সুইচটা কি করবে, প্রেরক প্রান্ত থেকে প্রাপ্ত ডাটা প্রাপক কম্পিউটারের সুনির্দিষ্ট পোর্ট, যে পোর্টে পাঠানোর প্রয়োজন সেই পোর্টেই পাঠাবে। সময় বেশি লাগে, হাবের সময় বেশি লাগে, সুইচের সময় কম লাগে, মূল্য কম, হাবের মূল্য কম, সুইচের মূল্য বেশি। হাবে কি থাকে, পোর্ট কম থাকে, আর সুইচে থাকে পোর্ট বেশি। ঠিক আছে, কেন সুইচ পোর্ট বেশি থাকে আমরা দেখতেই পেলাম চিত্রের মাধ্যমে, এটার মধ্যে বেশি কাজ করা যাবে বিধায় এটা পোর্ট বেশি, আর হাফে কাজ কম করা যাবে হার্ড হলো পোর্ট কম। হাফ ব্যবহার করা হয় কিসের জন্য, ল্যানের সেগমেন্টগুলো কানেকশন জন্য, অর্থাৎ ল্যান যদি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা হয় সেখানে যদি কোনো কানেকশনের দেওয়ার প্রয়োজন পড়বে সেখানে আমরা হাফ ব্যবহার করব। ঠিক আছে, রাউটার, আমরা এই জিনিসটাকে আমরা প্রত্যেকে দেখেছি, প্রত্যেকে বাড়িতে যদি ইন্টারনেট ব্যবহার করে থাকি, এই ইন্টারনেটটাকে যদি বিভিন্ন ডিভাইসের মাধ্যমে সরিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা রাউটার ব্যবহার করি, তাই না? এটি একটি বুদ্ধিমান ইন্টার নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে ডেটা আদান প্রদানের ব্যবস্থা করে। অর্থাৎ রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট বা ডেটার সমষ্টি পৌঁছে দেয়। অর্থাৎ রাউটার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন কি ইথারনেট, টোকেনিং ইত্যাদি কে সংযুক্ত করতে পারে। ঠিক আছে, রাউটার হচ্ছে বুদ্ধিমান ইন্টারনেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা লজিক্যাল এবং ফিজিক্যাল অ্যাড্রেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে ডাটা আদান প্রদান করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এর সুবিধা দেখি। রাউটারের সুবিধা কি, ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়, ডেটা ফিল্টারিং সম্ভব হয়। ও আগের ডিভাইসগুলোর মধ্যে দেখতাম যে ডাটা ফিল্টারিং সম্ভব হয় না, রাউটারের ক্ষেত্রে ডাটা ফিল্টারিং করা সম্ভব হয়। আচ্ছা, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে, বিভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে। এটা হচ্ছে রাউটারে, যে আমরা এই রাউটারটাকে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রাউটার। ঠিক আছে, আর রাউটারের ক্ষেত্রে কি আমরা আরেকটা জিনিস বললাম যে রাউটারের মাধ্যমে কি নেটওয়ার্ককে সম্প্রসারণ করা যায়, যে একটা জায়গায় সীমাবদ্ধ আছে নেটওয়ার্কটা, এটাকে মানে বিভিন্ন মোবাইল, ল্যাপটপ, পিসির মাধ্যমে আমি যদি স্থানান্তর করতে চাই তাহলে অবশ্যই আমরা রাউটার ব্যবহার করব। রাউটার অসুবিধা কি, রাউটারের দাম বেশি, রাউটার একই প্রোটোকল নেটওয়ার্ক ছাড়া সংযুক্ত হতে পারে না। মানে রাউটার একই প্রোটোকল নেটওয়ার্ক, মানে প্রোটোকল মানে নিয়ম। ঠিক আছে, ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে আমরা ডাটা কি বলে, প্রোটোকল হচ্ছে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এক ধরনের নিয়ম মেনে চলে, যে ডাটা কিভাবে স্থানান্তর করা হবে, একে বলা হয় মানে ডাটা কমিউনিকেশন হলে প্রোটোকল। ঠিক আছে, কনফিগারেশনের তুলনামূলক জটিল। ঠিক আছে, আর দুর্গতি সম্পন্ন, কিছু 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 ক্ষেত্রে এটা ধীরগতি সম্পন্ন হয়ে থাকে। গেটওয়ে, গেটওয়ে একটি নেটওয়ার্ককে আরেকটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারে। ঠিক আছে, রাউটার আর গেটওয়ের মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাই। রাউটার কি করে একই প্রোটোকল বিশিষ্ট ডিভাইসগুলোর মধ্যে ডাটা ট্রান্সফার করতে পারে, কিন্তু গেটওয়ে একটি নেটওয়ার্ককে আরেকটা ভিন্ন ধরনের নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে পারে। এটি একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস যা বিভিন্ন কমিউনিকেশন প্রোটোকল ট্রান্সলেট করে, অর্থাৎ এক প্রোটোকলকে অন্য এক ধরনের প্রোটোকলের সাথে সংযুক্ত করতে পারে। অর্থাৎ এখানে আলাদা প্রোটোকল বিশিষ্ট যদি ডিভাইসও হয়ে থাকে সেটাও কিন্তু গেটের মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে পারে, কিন্তু রাউটারের মাধ্যমে একই প্রোটোকল বিশিষ্ট হতে হবে, তাহলেই ডাটা ট্রান্সফার করা সম্ভব হবে। গেটের সুবিধা, ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কম, বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে। আর অসুবিধা কি, এটি ধীরগতি সম্পন্ন, কিছু কিছু ক্ষেত্রে কনফিগারেশন করা তুলনামূলকভাবে জটিল, অন্যান্য ডিভাইসের চেয়ে ব্যয়বহুল। কেননা এগুলোর মধ্যে বেশি সুবিধা পাওয়া যাবে না, এটার দাম বেশি, এটা তুলনামূলকভাবে জটিল, এটা ধীরগতি সম্পন্ন হয়ে থাকে। আর যেটা হচ্ছে গেটওয়ে, আমরা চিত্রটার মাধ্যমে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গেটওয়ে। রিপিটার, তথ্য যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত এক ধরনের ডিভাইস বিশেষ। কম্পিউটার নেটওয়ার্কে কেবলের মাধ্যমে যুক্ত কম্পিউটারটি যদি দূরে হয় তাহলে এর মধ্য দিয়ে প্রবাহিত ডেটা সিগন্যাল দুর্বল হয়ে যায়। অর্থাৎ দেখা যেতেছে যে আমরা যখন কোনো নেটওয়ার্ক ব্যবহার করি, নেটওয়ার্কের কেবল ব্যবহার করে থাকি, তখন যদি কম্পিউটারটা যদি দূরে হয়ে যায় তখন এটার মধ্য থেকে ডাটা ট্রান্সফারটা উইক হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়। এই দুর্বল সংকেতকে সবল করা এবং গন্তব্যস্থানের দিকে প্রেরণ করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। অর্থাৎ যদি কোনো জায়গা থেকে যদি ডাটাকে ট্রান্সফার করা হয়, মাঝখানে গিয়ে যদি ডাটাটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু ডাটাটা মানে আরেক জায়গায়, মানে আরেক প্রান্তে, মানে আরেক কম্পিউটারে গিয়ে পৌঁছাবে না। তখন কি করতে হবে, তখন আর মাঝখানে
আমরা যদি রিপিটার ব্যবহার করি তাহলে সিগন্যালটা কি হবে না, নষ্ট হবে না। অর্থাৎ সিগন্যালকে স্ট্রং করার জন্য আমরা রিপিটার ব্যবহার করব, যাতে সিগন্যালটা দুর্বল না হয়ে যায়। নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। অর্থাৎ বেশি দূরত্বে যদি আমরা ডাটা পাঠাতে চাই, মাঝখানে আমরা রিপিটার ব্যবহার করে দেবো, তাহলে আমরা দেখতে পারবো যে সিগন্যালটা দুর্বল হবে না। রিপিটারের সুবিধা: নেটওয়ার্ক সংযোগের ক্ষেত্রে বিভিন্ন কম্পিউটারের মধ্যে দূরত্ব বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয়। নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি না করে ডেটা অ্যাম্প্লিফাই বা শক্তিশালী করে সামনের দিকে প্রেরণ করা যায়। অর্থাৎ নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি করার প্রয়োজন নাই বা না করে এটাকে অ্যাম্প্লিফাই মানে কি বাড়ানো, ঠিক আছে, এটাকে অ্যাম্প্লিফাই মানে বাড়ানো বা শক্তিশালী করে সামনের দিকে প্রেরণ করা যায়। রিপিটারের অসুবিধা: ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে পারে। আর সীমিত সংখ্যক কম্পিউটারকে যুক্ত করতে পারে, মানে বেশি সংখ্যক কম্পিউটারকে যুক্ত করতে পারে না। এখানে যে ডিভাইসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিপিটার। ব্রিজ: তথ্য যোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস বিশেষ। এই ডিভাইস একাধিক লেনের ভিতর সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ মানে দুইটা লেনের মধ্যে যদি আমরা সংযোগ স্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্রিজ ব্যবহার করব, ঠিক আছে। ল্যান ছাড়া কিন্তু অন্য ধরনের নেটওয়ার্কে এটা কাজ করা যাবে না। মানে যদি একটা ওয়ান হয়, একটা যদি ম্যান হয়, ঠিক আছে, আর একটা যদি ম্যান হয়, ঠিক আছে, একটা যদি ল্যান হয়, সেক্ষেত্রে কিন্তু সম্ভব না। মানে এটা দুইটা নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে বলে কি বলে, দুইটা মানে সমধর্মী জিনিসকে সংযুক্ত করতে পারে। শুধুমাত্র ল্যান হতে পারবে, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে। যদি ল্যান আর ম্যান থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। লোকাল মানে ব্রিজ হচ্ছে কি বলতে 3 প্রকার। লোকাল ব্রিজ মানে এটি সরাসরি ল্যানের সাথে যুক্ত থাকে। আর রিমোট ব্রিজ মানে এক ধরনের নেটওয়ার্ক যেটা কি মানে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অবস্থানের দুটি ল্যান সেগমেন্টগুলো যুক্ত করতে পারে। অর্থাৎ লোকাল হচ্ছে শুধুমাত্র কি মানে কাছাকাছি, মানে একটা কম্পিউটারের মধ্যে মানে যোগাযোগের ক্ষেত্রে মানে একটা কম্পিউটার থেকে মানে যতগুলো কম্পিউটার যুক্ত থাকবে সেখানে আমরা লোকাল ব্রিজ ব্যবহার করবো। আর রিমোট ব্রিজ মানে দূরবর্তী স্থানে মানে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন যদি থাকে, সেক্ষেত্রে যদি ল্যান সেগমেন্টগুলো কানেকশন দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে রিমোট ব্রিজ ব্যবহার করবো। আর ওয়্যারলেস ব্রিজ একাধিক ল্যান যুক্ত করা অথবা ল্যানের দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার জন্য ওয়্যারলেস ব্রিজ ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ একাধিক ল্যান সংযুক্ত করা, অর্থাৎ দূরবর্তী স্থানে জন্য আমরা ওয়্যারলেস ব্যবহার করে থাকি। ওয়্যারলেস মানে হচ্ছে তারবিহীন, এখানে কোনো তারের ব্যবহার থাকবে না, ঠিক আছে। বাড়ির কাজ: কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার সম্পর্কে লেখো, ঠিক আছে। আমরা কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার এবং কম্পিউটার নেটওয়ার্ক এটা পড়েছি। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার এটা আমরা পড়েছি ভৌগোলিক বিস্তৃতি অনুসারে, এবং সংক্ষিপ্ত বর্ণনা দাও, এগুলো আমরা পড়েছি। আর ল্যান এবং ম্যানের পার্থক্য এটাও আমরা এখানেই দেখেছি, ল্যান এবং ম্যানের পার্থক্যটা কি, ঠিক আছে। যে বাড়ির কাজগুলো আছে সেগুলো অবশ্যই আমরা এই লেকচার থেকেই ইজিলি করে নিতে পারবো। অর্থাৎ লেকচারটা যদি আমরা দেখি ক্লিয়ার করতে পারি তাহলে বাড়ির কাজ সম্ভব, ঠিক আছে। সেজন্য লেকচারটাকে ভালো মতো দেখতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।